আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি। আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ মোস্তামি। এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল সার্জারিতে। আমি বর্তমানে রেসিডেন্ট ফেজ বি প্লাস্টিক সার্জারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকা। আর আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেছি 33তম বিসিএস এর মধ্যে দিয়ে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে টোটাল অ্যানাটমি রিভিউ এক্সাম নিয়ে সলভ ক্লাস। এবং আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার জন্য মেডিকেল সায়েন্সের একটি নির্দিষ্ট পোর্শন ডিফাইন করা হয়েছে এবং তার মধ্যে অবশ্যই অ্যানাটমি এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে কোশ্চেন্স থাকবেই। আমাদের ইতিপূর্বে যে বিসিএস পরীক্ষাটি হয়েছিল 39 স্পেশাল বিসিএস, সেখানে আমরা দেখেছি যে অ্যানাটমি সেখানে একটা মুখ্য বিষয় ছিল, আমাদের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ সেখান থেকে ছিল। আজকে আমরা অ্যানাটমির টোটাল 50টি কোশ্চেন্সটা ডিসকাস করবো। অলরেডি আপনারা পরীক্ষা দিয়েছেন। আমাদের ক্লাসে টেন্টেটিভ সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। সো আপনি এই সময়টুকু দিতে পারবেন সেরকম সময় হাতে নিয়ে বসুন। এবং আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একটি হেডফোন নিয়ে বসবেন, কারণ এই ক্লাসগুলোতে যেহেতু অনলাইন ক্লাস, ওই ক্লাসগুলোতে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য অবশ্যই একটি হেডফোন ম্যান্ডেটরি, একটি হেডফোন নিয়ে নির্বিচ্ছিন্ন ভাবে ক্লাসটি করার প্রস্তুতি আপনি বসুন। আমরা আজকে 50টি কোশ্চেন ডিসকাস করব, তার মানে বলা যায় যে টোটাল 50টি টপিকস ফ্রম অ্যানাটমি ডিসকাশন হবে এবং প্রত্যেকটা টপিকসই যেন এক একটি দিগন্ত নলেজের ক্ষেত্রে, এবং সবগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি এই ধরনের টপিকসের মধ্যেই আপনি ফাইনাল পরীক্ষার কোশ্চেন্স গুলো পাবেন। আমরা প্রতিটি কোশ্চেন্স দেখতে থাকি। কোশ্চেন্স নম্বর 1 যেটা ছিল, সেখানে দেখতে পাবো যে আমরা হিস্টোলজির একটি কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোইং অর্গানালি ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ অফ সেল। সেলের যে অর্গানালি গুলো রয়েছে সেখান থেকে এটি কোশ্চেন থাকে সমূহ সম্ভাবনা। মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জায়গাগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে। সো মেমব্রেনাস, নন মেমব্রেনাস, এই ধরনের অর্গানালি গুলো থেকে কোশ্চেন থাকবে। আপনি এই ধরনের কোশ্চেনের জন্য প্রস্তুত থাকবেন। আমরা দেখেছি যে বিসিএস পরীক্ষায় ইতিপূর্বের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে হিস্টোলজি পোর্শনটাকে বেশি এমফেসিস দেওয়া হয়েছে। সেই তুলনায় দেখা যাবে যে হেড নেক, তারপরে মনে করেন এক্সট্রিমিটি, এইসব জায়গাগুলো থেকে কোশ্চেন অনেক কম আসে। সো হিস্টোলজি থেকে এই পরীক্ষার জন্য কোশ্চেন সংখ্যা তুলনামূলক বেশি আছে। এবং আমরা যে ডিপার্টমেন্টাল পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা বিসিএস এর হয়, সেসব পরীক্ষাগুলোতে দেখতাম যে কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে হিস্টোলজি পোর্শন থেকে কোশ্চেনের সংখ্যা একটু বেশি থাকে। এই কারণে আমরা হিস্টোলজির উপরে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে হিস্টোলজির উপরে আমরা এমফেসিস বেশি দিয়েছি। এখানে যেটা দেখা যাচ্ছে, সুইসাইডাল ব্যাগ অফ সেল, হুইচ ওয়ান? অবশ্যই দ্য লাইসোজোম। লাইসোজোমের মধ্যে মোর দ্যান 40 এনজাইম থাকে, যে এনজাইম গুলো সুইসাইডাল ব্যাগের মতো কাজ করে। তার মানে একটা সেল যখন ডিস্ট্রাকশন হয়, ইনজুরিয়াস স্টিমুলাস পায়, সেলটা যখন ডিস্ট্রয় হওয়া লাগবে, তখন সেলকে ধ্বংস করার জন্য, টোটাল ডিস্ট্রয়িং এর জন্য লাইসোজোম যে একটা অর্গানালি রয়েছে সেটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়, যার মধ্যে ডিস্ট্রাকটিভ এনজাইম গুলো থাকে এবং সেটা টোটাল সেলটা ডিস্ট্রয় করতে হেল্প করে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য লাইসোজাইম। তো লাইসোজাইম এটা একটি মেমব্রেন বাউন্ড অর্গানালি এবং এর মধ্যে প্রায় মোর দ্যান 40 ডিফারেন্ট হাইড্রোলাইটিক এনজাইম থাকে এবং এটা এই সবগুলো ডাইজেস্ট করে সেলটাকে ফাইনালি ফ্যাগোসাইটিসের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যার ফলে ফ্যাগোসাইটিস হয়ে যায়, সেল টোটাল ডিস্ট্রয় হয়ে যায়। সেটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগস অফ সেল এবং এটা জানকুরা হিস্টোলজি বইয়ের মধ্যে এই পেজ 35 নম্বর পেজে রয়েছে। আমাদের 2 নম্বর যে কোশ্চেনটি ছিল সেখানে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেমব্রেন বাউন্ড অর্গানালি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, অবশ্যই পড়বেন। মেমব্রেন বাউন্ড অর্গানালি কোনটি, নন মেমব্রেন বাউন্ড অর্গানালি কোনটা, অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে এবং এটা টেকনিক্যালি মনে রাখবেন। যে কোনো একটা সাইড, আইদার দ্য মেমব্রেন বাউন্ড অর দ্য নন মেমব্রেন বাউন্ড, যে কোনো একটা মনে রাখতে হবে, দুটো একসাথে মনে রাখতে যাবেন না। সো দ্য মাইটোকন্ড্রিয়া ইজ দ্য মেমব্রেন বাউন্ড অর্গানালি, সেই সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজাইম, দিস আর দ্য মেমব্রেন বাউন্ড অর্গানালি। আমরা জানি যে মেমব্রেন বাউন্ড অর্গানালি গুলোর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজাইম, পারক্সিসোম, এইগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানালি। সো মেমব্রেন বাউন্ড অর্গানালি সম্পর্কে অবশ্যই আপনি এটা পড়ে রাখবেন। একটি জিনিস মাথায় রাখবেন যে সেলুলার
যে অ্যানাটমি বা কম্পোনেন্ট গুলো রয়েছে তার মধ্যে কিছু জায়গা খুব ইম্পর্টেন্ট, যেমন মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড রাইবোজোম, এই তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম, এই তিনটা সম্পর্কে অবশ্যই পড়বেন। স্পেশালি মাইটোকন্ড্রিয়া কোন সেলে বেশি থাকে, রাইবোজোম কোন ধরনের সেলগুলোতে বেশি থাকে, প্রোটিন সিনথেসিস হেল্প করে কোন অর্গানালি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর যে কোশ্চেনটা ছিল আমরা খুব ইলাবোরেটিভলি ডিসকাস করেছি আমাদের ক্লাসগুলোতে, রেগুলার ক্লাসগুলোতে আমরা বলেছি যে সেল ডিভিশনের মধ্যে থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। যেহেতু বিসিএস পরীক্ষা ইন জেনারেল পরীক্ষা এখানে অনেক ডিফিকাল্ট কোশ্চেন থাকবে না, কোশ্চেনের প্যাটার্ন হবে খুব ইজি টাইপের। এটাই অন্যান্য পরীক্ষাগুলোতে মিওসিসের খুব ইনডেপথ কোশ্চেন আসে, নলেজ থাকতে হবে ইনডেপথ, বাট এই পরীক্ষার জন্য খুব সহজ সহজ কোশ্চেন আসবে। হয়তো মিওসিস থেকে একটি সেল থেকে কয়টি সেল প্রোডিউস হয়, আমাদের মাইটোসিসে একটি সেল থেকে কয়টি সেল প্রোডিউস হয়, এই ধরনের টাইপের কথা দিয়ে প্রশ্ন আসবে। সো মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কোথায় হয় এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আমরা জানি যে বডির সব সোমাটিক সেলের যে সেল ডিভিশন, দ্যাট ইজ কল্ড দ্য মাইটোসিস। আমাদের যে সেক্স সেল, তার মানে স্পারমাটিড, তারপরে ওভাম, এগুলোর যে মাদার সেল যেটাকে আমরা বলি জনন মাতৃকোষ, দ্যাট ইজ স্পারমাটোগোনিয়াম, ওগোনিয়াম, এগুলো কিন্তু মাদার সেল অফ দ্য সেক্স সেল, এগুলোতেও মাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে মিওসিস সেল ডিভিশন হবে কোথায়, যেখানে একটি সেল থেকে চারটি সেল প্রোডিউস করতে হবে, দ্যাট ইজ আ সি নম্বর পয়েন্ট, যেটা সেক্স সেল। সেক্স সেল, এই সেলটিতে হবে মিওসিস সেল ডিভিশন, দ্যাট ইজ স্পারমাটিড, ওসাইট, এগুলোর একটা সেল থেকে চারটি সেল প্রোডিউস করতে। সো সেক্স সেল, স্পারমাটোগোনিয়াম, ওগোনিয়াম, এগুলোর উপরে স্পারমাটোগোনিয়াম এবং ওগোনিয়াম এই সেলগুলোর উপরে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে চারটি স্পারমাটিড এবং একটি ওভাম এবং তিনটি পোলার বডি, টোটাল চারটি সেল প্রোডিউস হয়। So cell division is the process by which cell multiply themselves for growth and repair of tissue. It has two types, mitosis and the meiosis. Meiosis cell division হয় sex cell, it is spermatogonium, ovonium, এবং একটা থেকে চারটি haploid cell produce হয়। In case of spermatogonium series, এখানে যেটা হবে একটি থেকে চারটি স্পারমাটিড প্রডিউস হবে, বাট ইন কেস অফ ফিমেল সেক্স সেল, দ্যাট ইজ ওগোনিয়াম, ওগোনিয়াম থেকে একটি সেল থেকে একটি ম্যাচিউর ওভাম প্রডিউস হবে এবং তিনটি পোলার বডি তৈরি হবে, অর্থাৎ চারটি সেলের প্রোডিউস হবে, যার মধ্যে একটি থাকবে আমাদের ফাংশনিং, বাকি তিনটি হয়ে যাবে নন ফাংশনিং। আর 4 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে মোস্ট পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম ইজ লাইনড বাই। এক কথায় যদি মনে রাখতে চান তাহলে ইউরিনারি সিস্টেমে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। অলমোস্ট অল দ্য পার্টস অফ দ্য ইউরিনারি সিস্টেম ইজ লাইনড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখন যদি আপনাকে বলে এলিমেন্টারি সিস্টেমে লাইনিং এপিথেলিয়াম, এক কথায় বলে দেবেন সিম্পল কলামনার এপিথেলিয়াম। এলিমেন্টারি সিস্টেম আপনি ইসোফেগাসটুকু বাদ দিয়ে বাকি পুরো পোর্শনে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। শুধুমাত্র গল ব্লাডারের ক্ষেত্রে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে টল কলামনার এপিথেলিয়াম। সেই রকম ভাবে কিছু জায়গা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। যত ফ্রিকশন সাইট, যেখানে ফ্রিকশন হয়, যেমন স্কিন এটা ফ্রিকশন সাইট, ইসোফেগাসে খাবার যাচ্ছে ফ্রিকশন সাইট, ভেজাইনা একটা ফ্রিকশন সাইট, অল দা ফ্রিকশন সাইটে হবে স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তার মানে এখানে বারবার ফ্রিকশন হবে, সেলগুলো বারবার প্রেসারাইজড হবে। সো এখানে স্ট্র্যাটিফাইড মানে মাল্টিপল লেয়ার অফ সেল থাকা লাগবে, মাল্টি লেয়ার সেল থাকতে হবে, তা নাহলে ডিস্ট্রাকশন হয়ে যাবে। এই জন্য ফ্রিকশন সাইটে থাকে স্ট্র্যাটিফাইড মানে মাল্টি লেয়ার্ড সেল এবং স্কোমাস সেল থাকে। যেটা স্কিন সারফেস, বডির আউটার সারফেস, সেখানে থাকবে ক্যারাটিনাইজড, ভিতরে থাকবে নন ক্যারাটিনাইজড। এই জন্য ইসোফেগাস, ভেজাইনা এগুলোতে বলা হয় নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, বাট স্কিনের ক্ষেত্রে বলা হয় keratinized stratified squamous epithelium. So minor, major calyx, renal, pelvis, ureter, urinary bladder, prostatic urethra all aligned by transitional epithelium. সহজভাবে মনে রাখার জন্য এই কথাটা মনে রাখবেন, স্কোমাস এপিথেলিয়াম থাকবে কোথায়, সাইট অফ ফ্রিকশন। যত বেশি ফ্রিকশন তত বেশি লেয়ার অফ সেল থাকবে। তার মানে যখন দেখবেন যে আপনি বাইরের দিকে স্কিন সারফেস হবে স্ট্র্যাটিফাইড মাল্টি লেয়ার থাকবে, আবার কোন কোন জায়গায় থাকবে মানে লেস লেয়ার গুলো থাকবে। কিবোর্ডাল এপিথেলিয়াম সাধারণত গ্ল্যান্ডস এবং তার ডাক্ট গুলোতে থাকে কিবোর্ডাল টাইপ এপিথেলিয়াম থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে কলামনার টাইপ এপিথেলিয়াম এবং ইউরিনারি সিস্টেমে থাকে ট্রানজিশনাল টাইপ এপিথেলিয়াম। ইট ইজ এ গ্রস কনসেপশনস ফর লাইনিং এপিথেলিয়াম। এইভাবে কথাগুলো একটু মনে রাখতে পারেন। আপনার বিসিএস পরীক্ষাতে লাইনিং এপিথেলিয়াম থেকে একটি কোশ্চেন থাকবে, আপনি এটা ধরে নিশ্চিত থাকেন এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থাকে। লাইনিং এপিথেলিয়াম থেকে কোশ্চেন একটা থাকবেই। কোশ্চেন নম্বর 5, আমাদের যে সারফেস মডিফিকেশন থাকে, সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে, স্টাইরোসিলিয়া থাকে, এরকম যে মডিফিকেশন গুলো থাকে তাদের মধ্যে স্পারমাটোজোয়াতে যে মডিফিকেশনটা থাকে সেটাকে বলে ফ্লাজেলা। কারণ স্পারমাটোজোয়া ইজ দ্য অনলি অর্গান যাকে মুভ করতে হয়, বাকিগুলোকে কিন্তু মুভ করতে হয় না।
সো স্পারমাটোজোয়াকে মুভ করার জন্য তার একটা লং প্রসেস থাকে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্লাজেলা। স্টেরোসিলিয়া থেকে আমাদের এপিডিডাইমিস, স্টেরোসিলিয়া থাকে। সো এই এক্সাম্পল গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সারফেস মডিফিকেশনস অফ সেল, তাহলে 4 ধরনের সারফেস মডিফিকেশন রয়েছে, তবে ফ্লাজেলা শুধুমাত্র স্পারমাটোজোয়াতে থাকে। কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং কানেকটিভ টিস্যু ইজ ট্রানজিয়েন্ট টাইপস। আমরা জানি যে কানেকটিভ টিস্যুর অনেকগুলো সেল রয়েছে, সেলগুলো 2 টাইপস রয়েছে, কিছুকে বলা হয় ট্রানজিয়েন্ট, কিছু ওয়ান্ডারিং। ট্রানজিয়েন্ট আর ওয়ান্ডারিং যেটা মুভ করে বেড়ায় বা স্বল্প সময়ের জন্য যাদের উপস্থিতি, আর কিছু রয়েছে ফিক্সড যেগুলো পার্মানেন্ট। যেমন দেখেন অস্টিওব্লাস্ট সেল, যেটা ফরমেশন করে কি বোন ফরমেশন করে, এটা কিছু সময় থাকবে কিছু সময় থাকবে না, সেটা পসিবল না। সো অস্টিওব্লাস্ট ইট ইজ এ পার্মানেন্ট টাইপ অফ কানেকটিভ টিস্যু, যেটা ফুল টাইম লাইফ টাইম থাকবে, তার ডিস্ট্রাকশন হবে না। বাট প্লাজমা সেলের কথা যদি বলি, আমাদের যখন কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ইন করে, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করতে হয়, তখন কি একটা প্লাজমা সেল অ্যাক্টিভেট হয়ে অ্যান্টিবডি প্রডিউস করবে। তার মানে একটা নির্দিষ্ট ইন্ডিকেশন পেলেই, স্টিমুলাই পেলেই প্লাজমা সেল অ্যাক্টিভেট হয়ে অ্যান্টিবডি প্রডিউস করে। আবার দেখেন আমাদের বডিতে কোথাও একটা ইনজুরি হলো, ইনজুরি হওয়ার পরে সেখানে ইনফ্লামেশন হবে, তখন নিউট্রোফিল দৌড়িয়ে আসবে। এই যে ইনজুরির ফলে নিউট্রোফিল দৌড়িয়ে আসলো, ট্রানজিয়েন্ট প্রোডাকশন হচ্ছে, ট্রানজিয়েন্ট টাইম থাকতেছে, ওয়ান্ডারিং করতেছে, মুভ করে বেড়াচ্ছে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। সো দিস আর কল্ড ট্রানজিয়েন্ট আর ওয়ান্ডারিং সেল। তাহলে কানেকটিভ টিস্যু সেল ইজ টু টাইপ, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট আর ওয়ান্ডারিং, আর একটা হচ্ছে ফিক্সড। তাহলে আপনি মনে রাখবেন যে এক কথাতেই যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন এইভাবে, কানেকটিভ টিস্যু সেলস টু টাইপস, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট। সব ফিক্সড, ট্রানজিয়েন্টের এক্সাম্পল মাত্র 2টা। একটা হচ্ছে যত ডাব্লিউবিসি সেল অর্থাৎ ব্লাড সেলগুলো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইটের আরেকটা ফর্ম ম্যাক্রোফেজ, এবং প্লাজমা সেল। তার মানে এক কথায় অল দ্য ডাব্লিউবিসি এন্ড প্লাজমা সেল, সমস্ত ডাব্লিউবিসি এবং প্লাজমা সেল আর ট্রানজিয়েন্ট আর ওয়ান্ডারিং সেল। তার মানে এক সাইড মুখস্থ করলে বাকি সাইডের উত্তর কনফার্ম কারেক্ট হবে। তাহলে ট্রানজিয়েন্ট আর ওয়ান্ডারিং হচ্ছে ডাব্লিউবিসি সেলগুলো এবং প্লাজমা সেল, বাদ বাকি সমস্ত কানেকটিভ টিস্যু সেল ইজ ফিক্সড। পরীক্ষায় একটা কোশ্চেন আপনাকে দেওয়া হলো যে অনেকগুলো স্টেমের মধ্যে থাকলো যে হুইচ ওয়ান ইজ দ্য ট্রানজিয়েন্ট কানেকটিভ টিস্যু সেল, দিয়ে আপনার ওখানে দেওয়া থাকলো যে মনে করেন ম্যাক্রোফেজ আছে, প্লাজমা সেল আছে, ফাইব্রোব্লাস্ট আছে, কন্ড্রোব্লাস্ট আছে, নিউরন আছে। এখন এই নিউরন দেয়া থাকলো, দিয়ে আপনি এখানে সঠিক অ্যান্সার কি করবেন? নিউরনটা কি হবে, ট্রানজিয়েন্ট নাকি ফিক্সড? অনেকেই রিফ্লেক্সলি এই ভুলটা করে ফেলবেন। নিউরন ফিক্সড সেল, আজীবনের জন্য থাকবে, বাট এটা সঠিক না ভুল? কানেকটিভ টিস্যু সেল নো, নিউরন ইজ এ নার্ভাস টিস্যু সেল। তাহলে প্রশ্ন যদি একটু ট্রিকি হয়ে আসে তাহলে মাথায় রাখতে হবে যে অ্যানসারটি করতে যাচ্ছেন সেখানে সেই সেলটি আবার কানেকটিভ টিস্যু সেল নাকি মাসকুলার টিস্যু সেল নাকি এপিথেলিয়াল সেল নাকি নার্ভাস টিস্যু সেল। তাহলে কানেকটিভ টিস্যুর মধ্যে হতে হবে এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ফিক্সড হবে ট্রানজিয়েন্ট গুলো বাদ দিয়ে, অর্থাৎ ডাব্লিউবিসি এবং প্লাজমা সেল বাদে বাকি যত সেল অল আর ফিক্সড টাইপ অফ কানেকটিভ টিস্যু সেল। আর 7 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ হাইলিন কার্টিলেজ। আমাদের শরীরে 3 ধরনের কার্টিলেজ রয়েছে, হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এন্ড ফাইব্রো কার্টিলেজ। এই কার্টিলেজ গুলোর মধ্যে অ্যাবান্ডেন্ট সবচেয়ে বেশি পরিমাণ যে কার্টিলেজটি থাকে দ্যাট ইজ কল্ড দ্য হাইলিন কার্টিলেজ। কারণ সমস্ত লং বোন, আমি যদি একটু দেখাই আপনাকে, এটা যদি হয় আমাদের লং বোন, ধরুন এটা হচ্ছে আমাদের ফিমার, তাহলে এটা যদি হয় ফিমার, চিন্তা করে দেখেন ফিমারের একটি এই লং বোনের এই পোর্শনটাকে বলা হয় ডায়াফাইসিস, ঠিক এই জায়গাতে বলা হয় মেটাফাইসিস। ঠিক এইরকম একটি জায়গাতে যেটা রয়েছে এটাকে বলা হয় এপিফাইসিয়াল প্লেট, এপিফাইসিয়াল প্লেট। এবং এই এপিফাইসিয়াল প্লেট, এখানে রয়েছে এপিফাইসিয়াল প্লেট, লং বোনে থাকে এপিফাইসিয়াল প্লেট। এই এপিফাইসিয়াল প্লেট ইজ কল্ড দ্য গ্রোথ সেন্টার, এটাকে বলা হয় গ্রোথ সেন্টার। তাহলে এই এপিফাইসিয়াল প্লেট এটাকে বলা হয় গ্রোথ সেন্টার। তার মানে প্রত্যেকটা লং বোনের মধ্যে রয়েছে এপিফাইসিয়াল প্লেট। দিস ইজ দ্য হাইলিন কার্টিলেজ, দিস ইজ দ্য হাইলিন কার্টিলেজ। তার মানে আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে হাইলিন কার্টিলেজ এটা বডির ম্যাক্সিমাম জায়গাতে রয়েছে, কেননা
ম্যাক্সিমাম জায়গাতে লং বোন রয়েছে এবং প্রত্যেকটা লং বোনের মধ্যে হাইলিন কার্টিলেজ রয়েছে। তারপর যতগুলো সাইনোভিয়াল জয়েন্ট রয়েছে প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আর্টিকুলার কার্টিলেজ রয়েছে, দ্যাট ইজ দ্য হাইলিন কার্টিলেজ। তার মানে হাইলিন কার্টিলেজের সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যখন দেখবেন কোস্টোকন্ডাল জয়েন্ট, দ্যাট ইজ দ্য রিবস এর মাইন্ট্রোলি যে জয়েন্ট, এখানেও দেখবেন হাইলিন কার্টিলেজ। আপনি যখন আমাদের রেসপিরেটরি সিস্টেমে যাবেন, রেসপিরেটরি সিস্টেমে যে কার্টিলেজ গুলো দেখবেন ওলার হাইলিন কার্টিলেজ, ট্রাকিয়াল লেগ। মানে বডিতে সবচেয়ে বেশি সংখ্যক যে কার্টিলেজটি থাকে সেটা হচ্ছে হাইলিন কার্টিলেজ। তাহলে দেখা যাবে there are three types of cartilage. Most abundant cartilage is the hyaline cartilage. বডির সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে hyaline cartilage, that is epiphyseal plate, articular cartilage, costal cartilage, nose, larynx এর মধ্যে thyroid, cricoid, arytenoid cartilage, trachea, bronchi, all are hyaline cartilage. তাহলে আমাদের এখানে খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে all the cartilage example. ইলাস্টিক cartilage এর ক্ষেত্রে এক কথাতেই পড়া শেষ। আপনি মনে রাখবেন একটা শব্দ, ইলাস্টিক cartilage হচ্ছে আমরা পড়েছিলাম 3E, এরকম একটা শব্দ আমরা পড়েছিলাম 3E। একই মানে স্টেশন টিউব, একটা মানে এক্সটার্নাল ইয়ার, আর একটা আছে এপিগ্লোটিস। আমি আজকে আপনাকে একটু যোগ করে দেবো, ইসি মনে রাখবেন, হয়তো 3 দিয়েই মনে রাখেন 3EC। এই সি মানে ল্যারিংস এর দুটি সি দিয়ে কার্টিলেজ রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য কিউনিফর্ম এন্ড কর্নিকুলেট অফ ল্যারিংস। তাহলে ল্যারিংস এর যে দুটো কার্টিলেজ সি শব্দ দিয়ে তৈরি মানে শুরু হয় সেই দুটো এবং তিনটাই, এই টোটাল পাঁচটা হচ্ছে হাইলিন ইলাস্টিক কার্টিলেজ। এর বাইরে বডি তার কোনো ইলাস্টিক কার্টিলেজ নাই। তাহলে আপনার এক কথাতে এখানে শেষ। ইলাস্টিক কার্টিলেজের এক্সাম্পল হচ্ছে টোটাল পাঁচটা, 3E and C। এরপর যদি আমরা দেখি আমাদের ফাইব্রো কার্টিলেজের এক্সাম্পল গুলো দেখেন, ফাইব্রো কার্টিলেজের এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে একদম সহজ ভাবে মনে রাখবেন, জয়েন্টের মাঝে যত কার্টিলেজ অল আর ফাইব্রো কার্টিলেজ। তাহলে জয়েন্টের মাঝে যত কার্টিলেজ, তাহলে এখন জয়েন্টের মাঝে কি কি কার্টিলেজ রয়েছে? জয়েন্টের মাঝে যত কার্টিলেজ অল আর ফাইব্রো কার্টিলেজ। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমাদের নি জয়েন্টের মাঝে কি আছে? মেনিস্ক অফ দা নি জয়েন্ট। আপনি যদি হিপ জয়েন্ট এখানে যদি দেখেন, সেখানে হিপ জয়েন্টের ক্ষেত্রে হবে না, এখানে আমাদের গ্লেনয়েড ল্যাব্রাম, অ্যাসেটাবুলার ল্যাব্রাম, হিপ জয়েন্টের ক্ষেত্রে আমাদের অ্যাসেটাবুলার ল্যাব্রাম, হিপ আমাদের যে আমাদের শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে দেখবো আমরা গ্লেনয়েড ল্যাব্রাম। তারপর যদি আমরা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট দেখি সেখানে দেখবো আমরা একটা আর্টিকুলার ডিস্ক থাকে। আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট যদি দেখি সেখানে দেখবো একটা আর্টিকুলার ডিস্ক রয়েছে। তারপরে দেখেন আমাদের মিড লাইনে যত জয়েন্ট রয়েছে, আমাদের ইন্টারভার্টিবাল জয়েন্ট, যেটা দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্ক থাকে, ইন্টারভার্টিবাল ডিস্ক। তারপরে সিম্ফাইসিস পিবিস ইন বিটুইন দ্য পিবি বোনস। তো যতগুলা কার্টিলেজ উইদিন জয়েন্ট, জয়েন্টের মাঝে যত কার্টিলেজ অল আর ফাইব্রো কার্টিলেজ। এক কথাতে আপনার অ্যান্সার শেষ। তাহলে ইলাস্টিক কার্টিলেজ মানে ইসি, আর ফাইব্রো কার্টিলেজ মানে জয়েন্টের মাঝে ইন্টারভার্টিবাল ডিস্ক, সিম্ফাইসিস পিবিস, আর্টিকুলার ডিস্ক অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, ইনফ্রারেডালার জয়েন্ট, মেনিস্কি অফ দ্য নি জয়েন্ট, অ্যাক্রোমিনোক্লাভিকুলার জয়েন্ট, গ্লেনয়েড ল্যাব্রাম, অ্যাসেটাবুলার ল্যাব্রাম, অল আর ফাইব্রো কার্টিলেজ। তাহলে এক কথাতে শেষ, জয়েন্টের মাঝে যত কার্টিলেজ অল আর ফাইব্রো কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ মানে ইসি, এর বাইরে যত কার্টিলেজ অল আর হাইলিন কার্টিলেজ। Questions number 8, which of the following cell is responsible for resorptions, bone resorptions? আমরা জানি যে bone resorption করে osteoclast cell। Questions number 9, 9 number question যদি আমরা দেখি, which muscle fiber has well developed sarcoplasmic reticulum? সার্কোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা হচ্ছে যে আমাদের বডিতে যে নিউরোমাসকুলার জাংশন রয়েছে এইসব জায়গাগুলোতে যা কাজ করে, কন্ট্রাকশনের জন্য যারা হেল্প করবে, এরকম কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে। তো ক্যালসিয়াম হচ্ছে আমাদের মাসল কন্ট্রাকশন, ভিগোরাস মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। সো যেই মাসলের যত ভিগোরাস স্ট্রং কন্ট্রাকশন হবে তার ক্যালসিয়াম রিলিজিং মানে ক্যালসিয়াম ক্যাপাসিটি তত বেশি থাকতে হবে, আদারওয়াইজ এটা কাজ করতে পারবে না। তাহলে টিটানে ডেভেলপ করবে, ক্যালসিয়াম কমে গেলে তখন টিটানে ডেভেলপ করবে। তাহলে দেখেন আমাদের বডিতে স্টমাক বা জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে মুভমেন্ট হয় তার কি স্লথ গতিতে মুভমেন্ট করে, ভেরি স্লোলি মুভ করে। এই জন্য ইন্টেস্টাইন মুভমেন্ট কিন্তু ভেরি স্লো, 4-5 ঘন্টা লাগে পুরো বাউল ক্লিয়ার হইতে। বাট আপনি যখন দৌড় দিচ্ছেন, পেছন থেকে আপনাকে একটা পাগলা কুত্তা তাড়া দিচ্ছে অথবা বাঘের সামনে পড়ছেন, আপনি যদি দৌড় দিচ্ছেন তখন আপনার মুভমেন্ট যদি স্টমাকের মুভমেন্টের মতো হয় তাহলে অবস্থা কি হচ্ছে? তাহলে স্কেলেটাল মাসলের মুভমেন্ট হচ্ছে স্ট্রং কন্ট্রাকশন, ভেরি স্ট্রং কন্ট্রাকশন, র‍্যাপিড হবে, স্ট্রং কন্ট্রাকশন হবে। এইটা হচ্ছে স্কেলেটাল মাসল। সো স্কেলেটাল মাসলের ক্ষেত্রে দেখা যাবে ওয়েল ডেভেলপড, হাইলি ডেভেলপড সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে যার কাজ হচ্ছে ক্যালসিয়াম সিক্রেশন করা। কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে তবে এত ওয়েল ডেভেলপড না।
আর স্মুথ মাসলের ক্ষেত্রে থাকে খুবই আন্ডার ডেভেলপড সার্কোপ্লাজমিক রেটিকুলাম সিস্টেম, বাট সেগুলো ক্যালসিয়াম রিলিজ করে না, কারণ স্মুথ মাসলের মুভমেন্টের জন্য ক্যালসিয়াম নট নেসেসারি। সো স্কেলেটাল মাসল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম স্কেলেটাল মাসলের ক্ষেত্রে হাইলি ডেভেলপড থাকবে এবং ট্রায়োড একটা শব্দ রয়েছে, ট্রায়োড, টির তিনটি মাথা রয়েছে, এটাকে একটা ট্রায়োড শব্দ থাকে, যেটা স্কেলেটাল মাসলের ট্রায়োড শেপে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে এটা ফুললি ডেভেলপড থাকবে এবং এটা ডায়োড শেপ থাকবে। আর স্মুথ মাসলের ক্ষেত্রে এটা থাকে বাট নট ইনভলভড ইন ক্যালসিয়াম স্টোরেজ। 10 নম্বর কোশ্চেন আমরা দেখি, টি লিম্ফোসাইট ইজ ডেরাইভড ফ্রম। আমরা জানি যে টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট এগুলো আমাদের মেইন লিম্ফোসাইট, তার মধ্যে থাইমাস গ্ল্যান্ড থেকে যেটা আসবে টি লিম্ফোসাইট। থাইমাস এবং বোন ম্যারো ইজ দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান, যেখান থেকে টি লিম্ফোসাইট প্রোডিউস হবে এবং ম্যাচুরেশন হবে। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, এখানে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আর্লিয়ার ইন্ডিকেটর ফর প্রেগন্যান্সি ইন ইউরিন অফ প্রেগন্যান্ট লেডি। তাহলে একটা প্রেগন্যান্ট লেডির ইউরিনে আপনি কখন বুঝতে পারবেন যে শি ইজ প্রেগন্যান্ট? একদম আর্লি ইন্ডিকেশন প্রেগন্যান্সির কি দেখে আমরা যে স্ট্রিপ টেস্ট করি, কুইক টেস্ট করি, এই যে কুইক টেস্ট করা এখানে কি দেখা হয় ইউরিনে? বলা যে মর্নিং স্যাম্পল, আর্লি মর্নিং স্যাম্পল দিয়ে টেস্ট করতে বলা হয়। অ্যাকচুয়ালি এখানে যেটা থাকে বিটা এইচসিজি। আমরা জানি যে আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সিতে প্রথমেই যে হরমোনটি এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে যায় সেটা হচ্ছে বিটা এইচসিজি। সেটা আমাদের কর্পাস লুটিয়াম যেটা আমরা বলি, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, এইসব জায়গাগুলো থেকে হরমোনগুলো রিলিজ হয়। সো বিটা এইচসিজি লেভেল হাই থাকবে, স্পেশালি আর্লি মর্নিং স্যাম্পলে হাই থাকবে। এটা দিয়ে আমরা স্ট্রিপ টেস্ট করে কনফার্ম হতে পারি যে প্রেগন্যান্ট অর নট। বিটা এইচসিজি শুধু প্রেগন্যান্সিতেই পারবে এমন না, হাইড্রেটিভ ফর্ম মোল বা অন্যান্য যে ডিজিজ গুলো রয়েছে এই ডিজিজেও বিটা এইচসিজি লেভেল বাড়তে পারে। তবে প্রেগন্যান্সি ইজ দ্য ফার্স্ট কজ ইন রিপ্রোডাক্টিভ এজ। Human chorionic gonadotropin hormone, the sex this hormone is excreted by the mother in the urine, and in early stage of gestation its presence is used as indicator for pregnancy for strip test. Question number 12 যদি দেখেন, embryologically nervous system is derived from। ইমব্রায়োলজি থেকে যদি একটা কোশ্চেন পড়ে যেতে চান তাহলে আপনাকে পড়তে হবে যে ডেরিভেটিভস গুলো পড়তে হবে, ডেরিভেটিভস গুলো পড়তে হবে। এখানে দেখেন যে নার্ভাস সিস্টেমে যে ডেরিভেটিভস, আমাদের বডি নার্ভাস সিস্টেম এটা মূলত এসেছে কোথা থেকে? এক্টোডার্মাল সিস্টেম থেকে। আমাদের বডি যে গার্ড সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটা ডেভেলপমেন্ট হয়েছে মূলত এন্ডোডার্মাল সিস্টেম থেকে। আমাদের যে মাসকুলার সিস্টেম, আমাদের যে মানে ইউরিনারি সিস্টেম, রেনাল সিস্টেম, এগুলো ডেভেলপমেন্ট হয়েছে মেজোডার্ম থেকে। আমাদের ভাস্কুলার সিস্টেম, তাহলে মাসকুলার স্কেলেটাল মাসল, মাসকুলার সিস্টেম, বোনস, তারপরে আমাদের যে ইউরিনারি সিস্টেমস, হেমোপয়েটিক সিস্টেম, এগুলো ডেভেলপমেন্ট হয়েছে মেজোডার্ম থেকে। এক্টোডার্ম থেকে আমাদের নার্ভাস সিস্টেম এবং সারফেসের বডি সারফেসের লাইনিং গুলো তৈরি হয়েছে। এক্টোডার্মে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নিউরো এক্টোডার্ম আর নিউরো এক্টোডার্ম যেটা আছে আমাদের নিউরো এক্টোডার্মের মধ্যে আবার দুটো পার্ট বলা হয়, সেটা হচ্ছে নিউরাল টিউব আর একটা নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে সবচেয়ে বড় বড় পোরশনটুকু ডেভেলপমেন্ট হয়ে যায়। নিউরাল টিউব, বড় একটা টিউব থেকে দেখেন উপরের দিকে যেটা আসে সেটা হচ্ছে হেডনেক রিজিয়নে যদি চিন্তা করেন তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট হবে ফ্রম দা নিউরাল টিউব। সেই সাথে নিউরন গুলো আসবে, বড় বড় নিউরন গুলো, নিউরোগ্লিয়াল সেল, এপেন্ডাইমাল সেল, এগুলো আসবে নিউরাল টিউব থেকে। আর নিউরাল ক্রেস্ট সেল এটা একটা স্পেশাল টাইপ অফ সেল যেটা আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্টেজে আসে এবং নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস গুলো বিভিন্ন দিকে মুভ করে। যেমন নিউরাল ক্রেস্ট সেল থেকে লেপ্টোমেনেনজেস তৈরি হয়ে থাকবে, সেটা স্পাইনাল কর্ডের। তারপরে দেখেন যে গ্যাংলিয়া গুলো রয়েছে আমাদের, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, তারপর আমাদের বডিতে ডরসাল রুট গ্যাংলিয়া এবং আদার্স গ্যাংলিয়া গুলো, এগুলো ডেভেলপমেন্ট হবে নিউরাল ক্রেস্ট সেল থেকে, বাট এটা মাইগ্রেট করে আসবে অনেক দূরে। আবার দেখেন স্কিনে যে ডার্মিস, ডার্মিস অফ হোল বডি অফ স্কিন, এইটা ডেভেলপমেন্ট হয়েছে কোথা থেকে? নিউরাল আমাদের যে স্কিন ডার্মিসের মধ্যে যে মেলানোসাইট রয়েছে, এই মেলানোসাইটের ডেভেলপমেন্ট হয়েছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। সো মেলানোসাইট এখান থেকে ডেভেলপমেন্ট হয়, নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপমেন্ট হয়, মাইগ্রেট করে চলে আসছে কোথায়? ডার্মিসের মধ্যে। তো এইরকম যে নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেরিভেটিভস গুলো বিভিন্ন দিকে মাইগ্রেট করে চলে যায়, একটা জায়গাতে ফিক্সড থাকে না। এই জন্য নিউরাল ক্রেস্ট সেলে দেখা যায় যে কোনো একটা পেশেন্টের প্রবলেম হচ্ছে তার মেলানোমা, অর্থাৎ মেলানোসাইট সেলের টিউমার। দেখা যাবে যে তার ব্রেনের মধ্যে একটা আলাদা টিউমার রয়েছে, তার মানে নিউরাল ক্রেস্ট সেল থেকে বিভিন্ন জায়গাতে মাইগ্রেট করে গেছে সেল, সেসব জায়গাগুলোতে তার প্যাথোলজি খুঁজে পাওয়া যেতে পারে। নিউরোফাইব্রোমার পেশেন্ট যেটা আছে, নিউরোফাইব্রোমার পেশেন্ট দেখা যায় মাল্টিপল জায়গাতে প্রবলেম, এবং প্রবলেম গুলো কোরিলেট করে যে নিউরাল ক্রেস্ট সেল থেকে যেসব অর্গান গুলো ডেভেলপ করছে সেসব জায়গাগুলোর সাথে কোরিলেট করে।
আপনাকে অবশ্যই যেটা করতে হবে নিউরোইকটোডার্মে ডেভেলপমেন্ট করতে হবে, স্পেশালি দ্য নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস গুলো খুব ভালো করে মুখস্থ রাখবেন, এটা খুব পেইড একটা জায়গা। তবে বিশেষ পরীক্ষার জন্য আমি যেটা মনে করি এত ডিটেইলিং না করে এখানে সহজভাবে যেগুলো আসবে এন্ডোডার্মাল ডেরিভেটিভ, মেসোডার্মাল ডেরিভেটিভ, এক্টোডার্মাল ডেরিভেটিভ, ক্রস ডেরিভেটিভস গুলো মুখস্থ করে রাখবেন। 13 নম্বর কোশ্চেন যে ফেরিঞ্জিয়াল আর্টস পাউস। ফেরিঞ্জিয়াল আর্টস পাউসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট এন্ড সেকেন্ড ফেরিঞ্জিয়াল আউস, এই ফার্স্ট এন্ড সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস, এই দুটো জায়গা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর পাউসের মধ্যে যেহেতু পাউসের সংখ্যা কম, ফার্স্ট সেকেন্ড থার্ড ওই পাউস গুলো পড়ে ফেলবেন। তবে আর্টস এর মধ্যে অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড আর্টস, এই দুটো আর্টস অবশ্যই ভালো করে পড়ে রাখবেন। সো ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে যেটা আসে আমরা জানি মাসলস অফ মাস্টিকেশন, চারটি মাসল রয়েছে, সেটা আসে টেন্সো টেম্পানি আসে, ম্যাকেলস কার্টিলেজ আসে, অ্যান্ট্রোবেলি অফ দ্য ডাইগেস্টিক মাসল আসে, এরকম জায়গাগুলো আসে। এবং ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস এর নার্ভ হচ্ছে আমাদের যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস এর নার্ভ। তবে কনস্ট্রিক্ট অফ দ্য ফ্যারিংস এটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে আসে না। কনস্ট্রিক্ট অফ দ্য ফ্যারিংস ইজ দ্য ডেরিভেটিভস অফ ফোর্থ ফেরেঞ্জিয়াল আর্টস। মনে রাখবেন যে ফেরেঞ্জিয়াল আর্টস গুলোর যে রিলেশন গুলো যত উপরের দিকে তত উপরের দিকে, মানে ফার্স্ট আর্টস এর ডেরিভেটিভস গুলো উপরের দিকে থাকবে, সেকেন্ড আর্টস আরেকটু নিচে নামবে, হায়ার লেভেলে নামবে, থার্ড আর্টস আরেকটু নিচের দিকে নামে, ফোর্থ আর্টস ফেরিংস এর মধ্যে চলে যায়, ফিফথ আর্টস অ্যাবলিস্ট এটা নাই, সিক্স আর্টস আরো নিচে চলে যাবে। সো আর্টস এর ডেভেলপমেন্ট গুলো উপর থেকে নিচের দিকে নামতে থাকবে, নাম্বারিং যত নিচে নামবে আর্টস এর ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট গুলো নিচের দিকে নামবে। 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে। which of the following rib get attachment at external angle? অবশ্যই সেকেন্ড rib get attachment to the external angle। তবে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে এটা অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। 15 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, কাফ রিফ্লেক্স ইজ ইনিশিয়েটেড ফলোইং স্টিমুলেশন টু হুইচ পয়েন্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে ঠিক কোন জায়গাতে স্টিমুলেশন গেলে কাফ রিফ্লেক্স হয়? দেখবেন যে আমাদের নাকের মধ্যে একটু সুরসুরি দিলে কি হয়, হাসি হয়। এই হাসি আর কাফ রিফ্লেক্স কিন্তু এক না। সো কাফ রিফ্লেক্স, ভিগুরাস কাফ রিফ্লেক্স তখন হবে, খেয়াল করে দেখবেন খাবারটা যদি আমরা খাবার সময় অনেক সময় যারা অনেক কথা বলে, খেতে খেতে যারা কথা বলে তাদের একটা প্রবলেম হয়, অ্যারোফেজিয়া হয়। তাহলে অ্যারোফেজিয়া মানে বাতাস খেলে তাদের দেখবেন যে পেটে খুব ডিস্টার্ব হয়, খুব অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, যারা খাওয়ার সময় অনেক বেশি কথা বলে, কারণ খাওয়ার সময় বাতাস খায়, বাতাস তো সহজে হজম হবে না, সো বাতাস ফ্ল্যাটাস হয়ে বেরোনো লাগবে, যার কারণে তাদের খুব অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। আরেকটা গ্রুপ যারা খাওয়ার সময় অতিরিক্ত কথা বলে, তাদের যেটা হয় খাবারটা তাদের ফ্যারিংস দিয়ে ইসোফেগাস, মানে আমাদের যে ওরোফ্যারিংস থেকে যাওয়ার কথা ছিল ইসোফেগাসে না যেয়ে সে ঢুকে পড়লো মনে করেন ল্যারিংস এর মধ্যে, ল্যারিংসে ঢুকলেই সে চলে যাবে ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে গেলে সে স্টিমুলেট দেবে কোথায়? bifurcation of the trachea, that is the carina of the trachea, এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে, this is the carina of the trachea, bifurcation পয়েন্টে স্টিমুলেশন দিল, তাহলে কি হবে? ভিগুরাস কাফ রিফ্লেক্স হবে। সো কোন ফরেন বডি যদি এয়ারওয়ে দিয়ে bifurcation point of the airway যায় তাহলে তার ভিগুরাস কাফ রিফ্লেক্স হবে। সো কাফ রিফ্লেক্স হয় কোথায় থেকে শুরু হয়? Most sensitive part of the airway is the bifurcation point of the trachea, it is the carina of the trachea, it is the most sensitive part, এখানে কাফ রিফ্লেক্স ইউজুয়ালি ইনিশিয়েট হয়। তাহলে খাওয়ার সময় বেশি কথা বলা কিন্তু খুব ইন্টেলিজেন্ট কাজ নয়। So mucus of the trachea over the carina, that is the bifurcation point of the carina, is the most sensitive, the cuff reflex is usually initiated here, which helps to clear out the sputum as well as the foreign body. 16 number questions, which part of the lung is commonest site for pulmonary tuberculosis? মনে রাখবেন TB is a very important point for BCS. BCS is a public health examination এবং এই public health examination এ public health issue related topics গুলো very very important. তাহলে আমাদের ভিস্টাম অ্যানাটমি যে বইটি রয়েছে সেখানে খুব সুন্দর করে লেখা আছে যে টিউবারকুলোসিস সবচেয়ে বেশি হয় এপিক্যাল রিজিয়ন অফ দ্য লাংস, কারণ মনে রাখবেন যে এটা হচ্ছে একটা এয়ারবর্ন ডিজিজ, বাতাসের মাধ্যমে ছড়ায়। সো লাংসের সবচেয়ে বেশি পরিমাণে বাতাস দিয়ে অ্যাকুমুলেট করবে উপরের দিকে, আর পানি যদি জমে তাহলে সেটা অ্যাকুমুলেট করবে নিচের দিকে। তার মানে একটা মানুষের যেই ফরেন বডি গুলো যেগুলো আছে, যেই ব্যাকটেরিয়া বা অর্গানিজম গুলো বাতাসের সাথে রিলেটেড তাদের অবস্থান থাকবে এপিক্যাল রিজনে, আর যেগুলো মনে করেন যে পানির সাথে রিলেটেড সে চলে যাবে নিচের দিকে। তাহলে পালমোনারি টিউবারকুলোসিস এর জন্য সবচেয়ে পেইড সাইট, কমনেস্ট সাইট ফর এপিক্যাল রিজন অফ দ্য লাংস। বাট যদি এরকম হয় একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে চিত হয়ে শুয়ে থাকে, মুভ করে না, তাহলে এই পেশেন্টের পানি জমবে। পানি জমার জন্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লাংস সেটা হচ্ছে পানি জমানোর জন্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লাংস, সেটাকে বলা হয় যে
এপিক্যাল লোব অথবা আপার লোব অফ আপার সেগমেন্ট, এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব। লাংসে আমরা জানি যে রাইট লাং এর ক্ষেত্রে 3টা লোব এবং লেফট লাং এর ক্ষেত্রে 2টা লোব রয়েছে। এখন যেটা লোয়ার লোবের এপিক্যাল সেগমেন্ট যেটা রয়েছে, এপিক্যাল সেগমেন্টের ওখানে আমরা যখন চিত হয়ে শুয়ে থাকি, তাহলে লোয়ার লোবের এপিক্যাল সেগমেন্ট সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে কাজ করে, যার কারণে কোনো যদি হাইপোস্ট্যাটিক নিউমোনিয়া বলেন বা কোনো এই ধরনের কালেকশন গুলো জমতে, তাহলে এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব এখানে অ্যাসপিরেশন নিউমোনিয়াটা সবচেয়ে বেশি হয়। লাংসের ক্ষেত্রে আরেকটি কথা জানা দরকার। সো এখানে দেখেন লেখা আছে যে এপিক্যাল রিজন অফ দ্য লাং কমনেস্ট সাইট ফর পালমোনারি টিউবারকুলোসিস এন্ড সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব অফ রাইট লাং ইজ কমনেস্ট সাইট ফর অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়ার জন্য এটা সবচেয়ে কমনেস্ট সাইট। আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফরেন বডি এন্ট্রি করে কোন লাংসের মধ্যে। রাইট লাং এর মধ্যে ফরেন বডি খুব ইজিলি এন্ট্রি করে, কারণ এখানে দেখেন এই ছবিটা যদি খেয়াল করেন, এটা ফরেন বডি যদি এইভাবে আসে, যদি বলি দিস ইজ এ ফরেন বডি, এই ফরেন বডি যদি এইভাবে আসে, আসার পরে দেখেন দুই দিকে দুইটা চেহারা দেখেন, এইটার ডায়ামিটার ইজ মোর দেন দিস ওয়ান, এটা ডায়ামিটার কম, এটা ডায়ামিটার বেশি। সো রাইট ব্রঙ্কাসের ডায়ামিটার বেশি। নাম্বার 2 পয়েন্ট, এই দুটোর দিকে তাকালে দেখা যাবে যে এইটার অ্যাঙ্গেল হচ্ছে মাত্র 25 ডিগ্রি আর এটার অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তার মানে ইজিলি পাস করার জন্য এটা ইজি, বাট এইটাতে তাকে উপরের দিকে উঠে তারপর ঢুকতে হয়। সো রাইট লাং এ রাইট ব্রঙ্কাস এটা মোর ওয়াইডার এন্ড মোর ভার্টিক্যাল দেন দ্য লেফট, যার কারণে রাইট লাংস এর মধ্যে ফরেন বডি এন্ট্রি ইজ মাচ মোর ইজিয়ার দেন দ্য লেফট। 70 number questions, which is the content of both superior and middle mediastinum? superior এবং middle mediastinum এর কন্টেন্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়া এবং প্রশ্নের কি পয়েন্টস ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এই প্রশ্নটা উত্তর ভুল করে চলে আসতে পারেন। এখানে বলা হয়েছে সুপিরিয়র এন্ড মিডল মেডিস্টেনাম, নট দ্য সুপিরিয়র মেডিস্টেনাম। অনেকে যেটা করবেন শুধুমাত্র সুপিরিয়র মেডিস্টেনাম শব্দের উপরে অ্যানসার করে ফেলবেন। তাহলে কিছু সময় প্রশ্ন থাকবে সুপিরিয়র এন্ড মিডল মেডিস্টেনাম অথবা সুপিরিয়র এন্ড পোস্টার মেডিস্টেনাম, এই জায়গায় কিন্তু পুরো বুঝে নিতে হবে, না হলে কিন্তু ভুল করবেন। তাহলে বোথ মেডিস্টেনামের কন্টেন্ট হচ্ছে ফ্রেনিক নার্ভ, যেটা উপর থেকে নিচে মিডল মেডিস্টেনাম হয়ে ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যাবে। রাইট ফ্রেনিক নার্ভ ভেনা কেবল ওপেনিং দিয়ে পাস করবে এবং লেফট ফ্রেনিক নার্ভ এটা প্রায়ার্স করে যাবে ডায়াফ্রামকে। ফ্রেনিক নার্ভের গন্তব্য পথে এটা রুট অফ দ্য লাংস এর অ্যান্টেরিয়রলি, যেটা মিডল মেডিস্টেনাম দিয়ে যাবে এবং রুট অফ দ্য লাংস কে অ্যান্টেরিয়রলি ক্রস করে। কোশ্চেন নম্বর 18, 18 নম্বর কোশ্চেনটা যদি আমরা এখন দেখি, 18 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট আর্টারি ইন দ্য বডি? আমাদের বডিতে সবচেয়ে বড় আর্টারি কোনটি? সবচেয়ে বড় আর্টারি, এর থেকে বড় কোনো আর্টারি নেই, ইট ইজ এওটা। এই এওটা দেখেন শুরু হলো হার্ট থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে, শুরুতেই তার 3টা সাইনাস রয়েছে, অ্যান্টেরিয়র লেফট এন্ড রাইট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস রয়েছে। এই ডাইলেটেশন থেকে শুরু হওয়ার পরে এবার সে অ্যাসেন্ডিং এওটা, আর্চ অফ দ্য এওটা, ডিসেন্ডিং থোরাসিক এওটা, অ্যাবডোমিনাল এওটা, শেষে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 4 ভার্টিব্রা নিচে সে তৈরি হয়ে গেল কমন আইলিয়াক আর্টারি। তার মানে একটা সর্বোচ্চ পরিমাণ দূরত্ব পাড়ি দিয়ে আসতেছে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল এওটা, মানে এওটা, এক কথাই এওটা। কমন এলাকা আর্টারি দেখেন একটু পরে যে এক্সটার্নাল আর ইন্টারনাল এলাকা আর্টারিতে ডিভাইড হয়ে যায়, তার মানে কোনো আর্টারি এত লার্জেস্ট না লাইক দা এওটা। 19 নম্বর কোশ্চেন দেখেন, কার্ডিয়াক পেইন ইজ অ্যান ইসকেমিক পেইন কজড বাই। কার্ডিয়াক পেইন কেন হবে? কার্ডিয়াক পেইন হবে যখনই অবস্ট্রাকশন অফ দ্য করোনারি আর্টারি, করোনারি আর্টারি অবস্ট্রাকশন হলেই কার্ডিয়াক পেইন হবে, নার্ভ ব্লকেজের ফলে হবে না, এটা মূলত করোনারি আর্টারি ইনকমপ্লিট অবস্ট্রাকশনের ফলে হবে। Question number 20, widely accepted method for screening test of breast carcinoma. Breast carcinoma জন্য widely accepted screening method কি? তিনটাই। ব্রেস্ট কার্সিনোমার জন্য বলা হয় যে ট্রিপল অ্যাসেসমেন্ট ফর ব্রেস্ট কার্সিনোমা। ব্রেস্ট কার্সিনোমা রুটিন এক্সামিনেশন করতে গেলে আপনাকে 3টা করতে হবে, একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড সাইটোলজিক্যাল অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যালি আপনি দেখবেন যে কোনো প্যালপেবল কোনো মাস আছে কিনা, কোন কোয়াড্রেন্টে আছে, সেটার কনসিস্টেন্সি কেমন, এগুলো দেখতে হয়। আর রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন ফর ইয়াঙ্গার এজ গ্রুপ এন্ড পোস্ট মেনোপজাল এজ গ্রুপ হলে আপনি করবেন ম্যামোগ্রাফি। সাইটোলজিক্যালি আপনি এফএনএসি করতে পারেন অথবা কোর নিডল অথবা ট্রুকার্ট বায়োপসি এগুলো করা যেতে পারে। So combinations of the clinical assessment, radiological assessment and the tissue sampling is called triple assessment. This is positive predictive value is nearly 99.9%, that is 100% nearly median lapse আছে। So triple assessment জিনিসটাকে আমরা জানি ক্লিনিক্যালি আমরা হিস্ট্রি এক্সামিনেশন করব, রেডিওলজিক্যালি আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি এবং প্যাথোলজিতে এফআইএস ট্রুকার্ট বায়োপসি করব।
মেমোগ্রাফিটা কি একটু জেনে রাখবেন, যেহেতু ব্রেস্ট কার্সিনোমা একটা পাবলিক হেলথ মতো একটা ইস্যু এবং এটা নিয়ে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজ চলছে, সো মেমোগ্রাফি সম্পর্কে জানা দরকার। মেমোগ্রাফি যেটা আমরা জানি যে এক্সরে করা হয় হার্ট টিস্যুতে, সফট টিস্যুতে কোনো এক্সরে করা হয় না, বাট অনলি দ্য এক্সরে যেটা সফট টিস্যুতে করা হয় সেটা হচ্ছে মেমোগ্রাফি। এখানে খুব লো রেডিয়েশন, লো ডোজে রেডিয়েশন ইউজ করা হয়, খুবই লো ভোল্টেজে ইউজ করা হয় এবং এই রেডিয়েশন এটা রেডিয়েটিভ সেফ, তেমন একটা রেডিয়েশন ইনজুরি হয় না, সফট টিস্যু রেডিওগ্রাফ বলা এটাকে। এই ছবিটা যদি দেখেন, দিস ইজ এ মেমোগ্রাফি। মেমোগ্রাফি আমি বলেছি এক্সরে তে সফট টিস্যু কখনোই ভালো দেখা যাবে না, এটা হার্ট টিস্যু দেখা যায় এবং মেমোগ্রাফিতে হার্ট টিস্যুতে সর্ট করা হয়। এখানে দেখেন এই যে ছোট্ট একটা জোন, দেখেন ভালো করে দেখেন, এই ছোট্ট একটা জোন, দিস ইজ আ স্টোন। ব্রেস্ট কার্সিনোমাতে আমরা জানি যে কোনো ম্যালিগন্যান্সিতে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, তো ম্যালিগন্যান্সিতে ক্যালসিফিকেশন হয়। ব্রেস্ট কার্সিনোমাতে যেটা হয় মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশন। আমাদের যে ল্যাক্টিফেরাস ডাক্ট রয়েছে, আমরা জানি যে মেমারি গ্ল্যান্ড, আমরা যে ব্রেস্টের অ্যানাটমি পড়েছি সেখানে ল্যাক্টিফেরাস ডাক্টের কথা পড়েছি, এই ডাক্টের মধ্যে মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশন হয়। এই ক্যালসিফিকেশন থাকা মানে ইট ইজ এ খুব মানে একেবারে সিগনিফিক্যান্ট সাইন ফর ম্যালিগন্যান্সি। এই যে মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা সর্ট আউট হয়ে ম্যামোগ্রাফিতে এটা থাকা মানে ম্যালিগন্যান্সি মানে নিয়ারলি পসিবল, এবং ম্যামোগ্রাফিতে আমাদের এইভাবেই ফাইন্ড আউট করা হয়। কোশ্চেন নাম্বার 21, পেইন ফ্রম দ্য মিড গার্ড ইজ ইউজুয়ালি রেফার্ড। মিড গার্ড থেকে পেন রেফার্ড হবে কোথায়? আম্বিলিকাস। আমরা জানি যে আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস অফ পেন, ইট ইজ পার্ট অফ দ্য মিড গার্ড, সেখান থেকে আম্বিলিকাসে রেফার্ড হয়। তাহলে ফোর গার্ড থেকে পেন রেফার্ড হবে এপিগ্যাস্ট্রিয়ামে, তার মানে আমাদের গ্যাস্ট্রিক পেন, অ্যাসিডিটির পেন গুলো এপিগ্যাস্ট্রিয়ামে পায়। তারপর মিড গার্ড থেকে পেন রেফার্ড হবে আম্বিলিকাল লেভেলে এবং হাইন্ড গার্ড থেকে পেন রেফার্ড হবে হাইপোগ্যাস্ট্রিয়ামে। Question number 22 দেখেন, which one does not take part in stomach bed formation? Must to know, অবশ্যই স্টমাক বেড কি দিয়ে ফরমেশনে জানবেন, স্টমাকের ব্লাড সাপ্লাই কি অবশ্যই জানতে হবে, এবং আরো যদি একটু জানতে চান তাহলে স্টমাক ক্যান্সারের প্রেডিসপোজিং ফ্যাক্টর, স্পাইসি ফুড, আদার যে ফ্যাক্টর গুলো, ও পজিটিভ ব্লাড গ্রুপ, এই কথাগুলো একটু জেনে নেবেন, কারণ এগুলো অনেকটা মানে পিএসসি পাবলিক হেলথ নিয়ে বেশি কনসার্ন, সো ম্যালিগন্যান্সি ব্যাপারগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 23, জেজুনাম ডিফার ফ্রম আইলিয়াম। জেজুনামের সাথে আইলিয়ামের যে ডিফারেন্স গুলো রয়েছে, আমরা জানি যে ডিডোনামের পরে জেজুনাম, তারপর আইলিয়াম, এরকম জায়গাগুলো রয়েছে। সো জেজুনাম এবং ডিডোনামের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে জেজুনামের লুমেন থাকবে বড় এবং আইলিয়ামের লুমেন আস্তে আস্তে ন্যারো হতে থাকবে, উপর থেকে নিচের দিকে লুমেন ন্যারো হতে থাকবে, বাদ বাকিগুলো রিভার্স। ইনজুরি টু হুইচ স্ট্রাকচারস রেজাল্টস ফ্রম অ্যানাল ইনকন্টিনিয়েন্স। অবশ্যই অ্যানাল ইনকন্টিনিয়েন্স, এটা কারেকশন হবে, এটা অ্যাকচুয়ালি সি হবে, এটা মিস্টেক হয়ে গেছে, কারণ অ্যানাল ইনকন্টিনিয়েন্স হওয়ার জন্য অবশ্যই এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, এখানে রিফ্লেক্স তো ভুলে গেছে, এটা কারেকশন হবে। সঠিক অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য সি। এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার ইজ কনসার্নড উইথ অ্যানাল ইনকন্টিনিয়েন্স। যদি আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের ইনজুরি হয় তাহলে আপনার অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি, এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। External anal sphincter is voluntary surrounding entire length of the anal canal, এটা সারাউন্ডিং করে থাকে এবং it is supplied by pudendal and fourth sacral nerve দিয়ে সাপ্লাইড হয়ে থাকে। Question number 25, the mesentery content the following structure except, মেজেন্টারির মধ্যে যেটা থাকবে জেজুনাল ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি হবে, এটা সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি থাকবে। দ্য কন্টেন্ট অফ দ্য মেজেন্টারি অবশ্যই ওটা মুখস্থ করে রাখবেন। কোশ্চেন নাম্বার 26, 26 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে যেটা দেখতে পাবো, which of the following cells of pancreas is responsible for diabetes mellitus? ডায়াবেটিস mellitus এর জন্য যে সেলগুলো রেসপন্সিবল, আমরা জানি যে প্যানক্রিয়াসে আলফা, বিটা, ডেল্টা এন্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলগুলো থাকে, এর মধ্যে বিটা সেল যেটা আমাদের ইনসুলিন সিক্রেশন করে, ইট ইজ কনসার্নড উইথ দ্য ডায়াবেটিস mellitus, এবং টাইপ 1 ডায়াবেটিস mellitus যেটা হয় অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস, যার ফলে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, এর ফলে ডায়াবেটিস mellitus ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড টাইপ 1 ডায়াবেটিস mellitus। তবে টাইপ 2 ডায়াবেটিস mellitus এর প্যাথোজেনেসিস ডিফারেন্ট, এটা ইনসুলিন ডেফিসিয়েন্সি নয় বরং ইনসুলিন রেজিস্ট্যান্ট এখানে একটা ফ্যাক্টর। Pancreatic beta cell secretes insulin এবং type 1 diabetes mellitus concerned with this. Questions number 27, sex hormone are produced by which portion of the adrenal gland? আমরা জানি adrenal gland অথবা suprarenal gland, very important gland, it is a life saving hormone secreting gland। এই adrenal gland এর মধ্যে
তিনটা পোর্শন রয়েছে আমাদের কর্টেক্সে। আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুটো পোর্শন থাকে, অ্যাড্রেনাল কর্টেক্স এন্ড মেডুলা। তো অ্যাড্রেনাল কর্টেক্স এর মধ্যে থাকে তিনটা পোর্শন, জোন বাইরের দিকে থাকবে গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। আমাদের সেক্স হরমোন যেটা, সেক্স হরমোন এটা প্রোডিউস হবে ফ্রম দা জোনা রেটিকুলারিস। জোনা ফ্যাসিকুলাটা থেকে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এবং জোনা গ্লোমেরুলোসা থেকে একদম বাইরের লেয়ার থেকে যেটা আসবে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, দ্যাট ইজ আ মিনারেলোকর্টিকয়েড। একদম বাইরে থেকে যেটা আসবে সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড অ্যালডোস্টেরন। জোনা ফ্যাসিকুলাটা থেকে আসবে গ্লুকোকর্টিকয়েড, দ্যাট ইজ কর্টিসল, এবং জোনা রেটিকুলারিস প্রোডিউসেস সেক্স হরমোন। অ্যালডোস্টেরন যেটা মিনারেলোকর্টিকয়েড, যেটা গ্লোমেরুলাস সেল থেকে আসে, বাইরের লেয়ার থেকে আসে, দ্যাট ইজ কল্ড দ্য লাইফ সেভিং হরমোন। কোশ্চেন নম্বর 28, ওয়াটারশেড লাইন পাসেস থ্রু। ওয়াটারশেড লাইনটা জিনিসটাকে আগে জানতে হবে। এই ছবিটা যদি দেখি আমরা জানি যে আমাদের যে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ হিউম্যান বিং, আমাদের ট্রাঙ্কে লিম্ফ্যাটিক ড্রেনেজে বলা হয় যে আম্বিলিকাসের উপরে একটা পোর্শন, নিচের দিকে একটা পোর্শন। দেখবেন আমাদের যে লিম্ফ নোড গুলো, যেখানে গুচ্ছ একেবারে লিম্ফ নোড গুলো এগ্রিগেটেড হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। প্রচুর লিম্ফ নোড এখানে থাকে। সুপ্রাক্লাভিকুলার গ্রুপ, মানে আমাদের এই রিজনটা লিম্ফ নোড থাকে, নেক রিজনে কিছু লিম্ফ নোড থাকে, ইনগুইনাল রিজন লিম্ফ নোড থাকে। তার মানে আমাদের যদি ট্রাঙ্কের কথা চিন্তা করি, অ্যান্টেরো পোস্টার অ্যাবডোমিনাল ট্রাঙ্ক, এই ট্রাঙ্কে দেখেন লিম্ফ নোড গুলো কিছু উপরের দিকে যাবে, কিছু নিচের দিকে যাবে। বলা হয় যে অ্যাবভ দ্য আম্বিলিকাস, দিস ইজ দ্য পয়েন্ট অফ আম্বিলিকাস। আম্বিলিকাসের উপরের দিকে লিম্ফ নোড গুলো যাবে উপরের দিকে, তার মানে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে যাবে। নিচের দিকে লিম্ফ নোড গুলো যাবে নিচের দিকে, সেটা হচ্ছে নিচের দিকে যাবে। তার মানে এই আম্বিলিকাস থেকে যদি আমরা পরের ছবিতে দেখি, দিস ইজ দ্য আম্বিলিকাস। আম্বিলিকাস থেকে এটাকে বলে ওয়াটারশেড লাইন। উপরের দিকে যে লিম্ফ নোড গুলো চলে গেল অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে, নিচের দিকের গুলো যাবে ইনগুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডে। সো দিস ইজ কল্ড দা ওয়াটারশেড লাইন। সো আম্বিলিকাস, দিস ইজ কল্ড দা ওয়াটারশেড লাইন। তাহলে এর উপরের দিক থেকে চলে যাবে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে, নিচের গুলো চলে যাবে ইনগুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডে, এন্ড দিস ইজ এ লাইন যেটা সেপারেটিং করতেছে, ডিফারেন্সিয়েট করতেছে ফর লিম্ফ্যাটিক ড্রেনেজ। সো ইট ইজ কল্ড দা ওয়াটারশেড লাইন। 29 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, ইন কেস অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস পেইন মে বি রেফার্ড টু। অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর পেইন রেফার্ড হবে কোথায়? আমরা জানি যে অ্যাবডোমেনের এবং থোরাক্সের দুটোর মাঝখানে পার্টিশন তৈরি করে ডায়াফ্রাম, এবং ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নার্ভ। এর রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 3, 4, 5। এখন ডায়াফ্রামের নিচে থাকে লিভার, ফান্ডাস অফ দা গল ব্লাডার। এইটা কিন্তু যদি ইনফ্লামড হয়, গল ব্লাডার যদি ইনফ্লামড হয়, তাহলে ফান্ডাস অফ দা গল ব্লাডার এটা অনেক ফুলে যাবে। সো এই ইনফ্লামড গল ব্লাডার যখন টাচ করবে ডায়াফ্রামকে ডিউরিং রেসপিরেটরি মুভমেন্ট, তখন এই ডায়াফ্রাম ইরিটেটেড হবে। ডায়াফ্রাম যখন ইরিটেশন হবে, যেহেতু এটা সোমাটিক সাপ্লাই রয়েছে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে, সো ডায়াফ্রামের এই ফ্রেনিক নার্ভ তখন দেখা যাবে যে যে জায়গাগুলোতে সাপ্লাই দেয়, দেখা যাবে যে আমাদের টিপ অফ দ্য শোল্ডার, এই জায়গাতে সে পেইন ফিল করতেছে। তাহলে প্যাথোলজি কোথায়? প্যাথোলজি হচ্ছে গল ব্লাডারে। গল ব্লাডার টাচ করেছে ডায়াফ্রামকে, ডায়াফ্রাম তখন তার সোমাটিক সাপ্লাই যে এই জোনে পাবে, ফ্রেনিক নার্ভের আরেকটা স্ট্রিম যেখানে আছে সেই জোনে সে যে পেন সেন্সেশন ফিল করাছে। দিস ইজ কল্ড দ্য রেফার্ড পেন। সো অ্যাকিউট কোলিসিস্টাইটিস পেন মে বি রেফার্ড টু দ্য টিপ অফ দ্য রাইট শোল্ডার, টিপ অফ দ্য রাইট শোল্ডার। যেহেতু রাইট সাইড অফ দ্য diaphragm will be supplied by right phrenic nerve এবং gallbladder থেকে রাইটে, সো এটা রাইট সাইড হবে, not in the left side. So in case of acute cholecystitis, there may be irritation to diaphragm that may result referred pain to the tip of the right shoulder. Question number 30, 30 নম্বর কোশ্চেন দেখেন, indirect inguinal hernia exit through which opening? আমরা জানি যে হার্নিয়ার টু টাইপস আছে, ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া এন্ড ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তাহলে আমরা যে দেখি হার্নিয়াটা এন্ট্রি করবে থ্রু দ্য ডিপ ইনগুইনাল রিং এবং এক্সিট করবে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। তাহলে আমরা যদি দেখি এখানে যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল মানে একটা সিনারিও দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য এন্ডোসুপার আইলিয়াক স্পাইন। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপার আইলিয়াক স্পাইন। এই লেভেলে ধরুন রয়েছে দিস ইজ দ্য আম্বিলিকাস, এই বরাবর আম্বিলিকাস রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিস। ওকে, তাহলে এই বরাবর যেটা দিস ইজ দ্য ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল লিগামেন্ট। তাহলে এখন ঠিক এই জায়গাতে থাকবে ডিপ ইনগুইনাল রিং। এখানে যেটা রয়েছে দিস ইজ দ্য ডিপ ইনগুইনাল রিং, আর পিউবিক টিবার করে এখানে থাকবে দিস ইজ দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। সো এনি হার্নিয়েশন, এনি কন্টেন্ট অফ হার্নিয়া, যদি কোনো একটা হার্নিয়া আসলে এভাবে হার্নিয়া ঢুকবে কোন দিক দিয়ে? ডিপ ইনগুইনাল রিং দিয়ে ঢুকবে। ডিপ ইনগুইনাল রিং দিয়ে ঢুকে সে বের হবে এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে এটা হয়ে যাবে দিস ইজ দ্য হার্নিয়া।
তাহলে any hernia that enters through the any inguinal hernia, that is the indirect inguinal hernia content enter through the deep inguinal ring and exit the canal through the superficial inguinal ring and becomes the hernia. এটা কোথায় চলে যাবে? স্ক্রোটাম পর্যন্ত চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের হার্নিয়ার ওয়ে। তাহলে আমরা যদি দেখি this is the inguinal ligament and this is the midpoint of the inguinal ligament এবং ঠিক এখান থেকে 1.2 সেন্টিমিটার এর উপরে যেটা থাকবে this is the mid inguinal point, যেখানে থাকবে আমাদের deep inguinal ring। এই deep inguinal ring দিয়ে hernial content এন্টার করবে, এন্টার করার পর সে বের হবে this is the superficial inguinal ring। সো hernial content গুলো deep inguinal ring দিয়ে এন্টার করবে এবং superficial inguinal ring দিয়ে সে বের হয়ে আসবে। 31 number questions, in case of benign prostatic hypertrophy, which part of prostate is mostly affected? This is the central zone. Peripheral zone হয় malignancy affect করে peripheral zone কে এবং central zone কে affect করে benign prostatic hypertrophy। 32 number questions, which is the most common cancer in femaleদের ক্ষেত্রে সবচেয়ে most common cancer is the cervical cancer এবং cervical cancer এর জন্য most common screening test is a Vayer test. It is very important. Public health issue অবশ্যই মনে রাখবেন। ব্রেস্ট ক্যান্সার অ্যাসেসমেন্ট এর জন্য ট্রিপল অ্যাসেসমেন্ট, বাট সার্ভাইকাল ক্যান্সার অ্যাসেসমেন্ট এর জন্য সিঙ্গেল অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ভায়ার টেস্ট, এটা দিয়ে আমাদের স্ক্রিনিং করা হয়। Cervical cancer is the commonest form of malignancy in case of female and Vayer test is a widely accepted screening method for cervical cancer. 33 number question যদি আমরা দেখি, which of the following is beauty bone in female? তাহলে মেয়েদের ক্ষেত্রে, লেডিদের ক্ষেত্রে বিউটি বোন কোনটা? এটা তো সবাই জানি আমরা, না? ক্লাভিকল। 34 number questions, which of the following nerve is injured following fracture of surgical neck of humerus? Surgical neck of humerus fracture এর জন্য কোন নার্ভ মে বি ইনজিউর্ড? আমরা জানি যে হিউমেরাসের ক্ষেত্রে যেটা হয়, হিউমেরাসের ক্ষেত্রে দেখবেন যেটা একদম নেক অফ দ্য হিউমেরাস এই বরাবর একটা নার্ভ রিলেটেড, সেটা আমরা জানি এক্সিলারি নার্ভ। ঠিক এক্সিলারি নার্ভ এখানে রাউন্ড করে যায়। হিউমেরাসের একটা স্পাইরাল গ্রুপ রয়েছে, ঠিক স্পাইরাল গ্রুপ এই বরাবর একটা নার্ভ এভাবে ক্রস করে যাবে, এই বরাবর একটা নার্ভ এখানে ক্রস করে, it is a radial nerve। ঠিক হিউমেরাসের যেটা আমাদের মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, ঠিক এই বরাবর মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস এখানে একটা নার্ভ ক্রস করে, দিস ইজ দ্য আলনার নার্ভ। তাহলে হিউমেরাসের সাথে তিনটা নার্ভ রিলেটেড, হিউমেরাসের সাথে তিনটা নার্ভ রিলেটেড, এই বরাবর থাকবে যেটা, সেটা হচ্ছে এক্সিলারি নার্ভ, এই বরাবর যেটা সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, এটা হচ্ছে আলনার নার্ভ। সো হিউমেরাসের সাথে তিন লেভেলে তিনটা নার্ভ রিলেটেড। যদি সার্জিক্যাল নেক অফ দ্য হিউমেরাস ফ্র্যাকচার হয় তাহলে এই লেভেলে যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার লেভেলে যদি হয় এই লেভেলে যদি ফ্র্যাকচার হয়, সার্জিক্যাল নেক লেভেলে যদি ফ্র্যাকচার হয় তাহলে যেটা হবে এক্সিলারি নার্ভ ইনজুরি হবে। যদি এই লেভেলে ফ্র্যাকচার হয় তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হবে। মিডিয়াল এপিকন্ডাইল যদি ফ্র্যাকচার হয় তাহলে ইনজুরি হবে আলনার নার্ভ। তাহলে হিউমেরাসের সাথে ভেরি ভাইটাল থ্রি নার্ভ ইজ রিলেটেড, axillary nerve, radial nerve and the ulnar nerve। 35 number questions, which of the vital structure is compressed in carpal tunnel syndrome? carpal বোন দিয়ে যে টানেলটা তৈরি হয়, কার্পাল বোন কি কি আমরা জানি, স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকোটাল, পিজিফর্ম, ট্রাপিজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট, এই যে 8টি বোন রয়েছে এগুলোকে বলে কার্পাল বোন, রেস্ট জয়েন্টের এখানে থাকে। যে এই বোনগুলোতে যে টানেল তৈরি হবে সেটাকে বলে কার্পাল টানেল। তাহলে কার্পাল টানেল, এই ছবিটা যদি দেখেন, দিস ইজ এ কার্পাল টানেল। কার্পাল বোনগুলো উপরের দিকে ফাইব্রাস একটা রেটিকুলাম, ফ্লেক্সর রেটিকুলাম দিয়ে এই টানেলটা কমপ্লিট টানেল হয়। এই টানেলের মধ্যে যে ভাইটাল একটা স্ট্রাকচার যাবে, ইট ইজ কল্ড দা, this one is the median nerve, so carpal tunnel দিয়ে যে নার্ভটি যাবে মিডিয়ান নার্ভ, this one is the median nerve। এই মিডিয়ান নার্ভ may be compressed in case of rest pressure within the tunnel, টানেলের মধ্যে কোনো কারণে প্রেসার বেড়ে গেলে এই মিডিয়ান নার্ভ may be compressed। 36 নম্বর যে কোশ্চেনটা, টেন্ডারনেস ইন অ্যানাটমিক্যাল স্ট্যাম্প বক্স মে বি কজড বাই, আমরা জানি অ্যানাটমিক্যাল স্ট্যাম্প বক্সে যে ফর্মেশন হয় তার মধ্যে ফ্লোর ফর্মেশন করে, সেটা হচ্ছে স্ক্যাফয়েড এন্ড ট্রাপিজিয়াম। সো স্ক্যাফয়েড বোন যদি ফ্র্যাকচার হয়, কোনো কারণে যদি স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচার হয় তাহলে যেটা হবে, সেটা স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচার হলে তার টেন্ডারনেসটা ফেল হবে কার্পাল টানেল, আমাদের অ্যানাটমিক্যাল স্ট্যাম্প বক্সে। তাহলে স্ক্যাফয়েড ফর্মস দা
ফ্লোর অফ দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স এবং স্ক্যাপয়েডে ফ্র্যাকচার হলে সেই পেইনটা আপনি ফিল করবেন কোথায়? অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, এবং এখানে যদি আপনি প্রেস করেন দেখবেন টেন্ডারনেস ফিল করা যাবে। সো অ্যানাটমিক্যাল স্নাপ বক্স এবং একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট অফ দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দ্যাট ইজ দ্য রেডিয়াল আর্টারি, এবং এখানে পালসেশন পাওয়া যায়। 37 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গল? ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্ট অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে, এবং পরীক্ষার জন্য এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। ফিমোরাল ট্রায়াঙ্গেল এইটা খুব ইম্পর্টেন্ট। তো ফিমোরাল ট্রায়াঙ্গেলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গল যদি দেখেন, তাহলে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনাটোফিমোরাল নার্ভ, এটা কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট না। কন্টেন্ট হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনাটোফিমোরাল নার্ভ ইজ দ্য কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গল। এই ছবিটা যদি খেয়াল করেন, দিস ইজ আ ফিমোরাল ট্রায়াঙ্গল। তাহলে এই যে ইট ইজ এন্ডোসুপিক আইলেক স্পাইন, এটা আমাদের পিউবিক সিম্পাইসিস বোন, দিস ইজ সার্টোরিয়াস মাসল and this is the adductor longus muscle. তাহলে এই জোনটা হচ্ছে, দিস জোন ইজ ইঙ্গুলার লিগামেন্ট, এই জোনটা হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গল। এই ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে রয়েছে কন্টেন্ট গুলো, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, দিস ওয়ান ইজ দ্য ফিমোরাল ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভ। এই নার্ভটা একটু জেনে রাখবেন যে এই রিজনে কোনো অ্যানেস্থেসিয়া দিতে হলে ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভকে যদি আপনি 2 সেন্টিমিটার মিডিয়ালি এন্ড বিলো এই পয়েন্টে যদি আপনি অ্যানেস্থেসিয়া দেন, তাহলে ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভ এটা অ্যানেস্থেটাইজড হয়ে যাবে। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্ট আপনাকে মুখস্থ রাখতে হবে। ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্ট হচ্ছে ফিমোরাল, এগুলো ছোট ছোট কন্টেন্টের মধ্যে রয়েছে আমাদের, যেটা সেটা ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভ থাই রয়েছে। বড় কন্টেন্ট যেটা, সেটা মনে রাখার একটা সহজ টেকনিক রয়েছে। দেখবেন আমরা একটা শব্দ দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডলকে আমরা মনে রেখেছিলাম কিভাবে? ভ্যান নামে একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে VAN, ভ্যান। এই ভ্যান মানে ভয়েন আর্টারি নার্ভ। তো এই ক্ষেত্রে ভ্যান শব্দটি খুব কোরিলেট করে, দেখবেন মিডিয়াল টু ল্যাটারাল। আপনি যদি চিন্তা করেন একদম মিডিয়াল টু ল্যাটারাল যদি চিন্তা করেন, তাহলে দেখেন একদম মিডিয়ালি রয়েছে দিস দ্য ভেন, ফিমোরাল ভেন, তারপরে ল্যাটারালি ফিমোরাল আর্টারি, এবং একদম ল্যাটারালি ফিমোরাল নার্ভ। সো ফিমোরাল ট্রায়াঙ্গলের কন্টেন্টকে মনে রাখা সহজ হয়ে হচ্ছে ভ্যান, ফিমোরাল ভেন, আর্টারি নার্ভ, মিডিয়াল টু ল্যাটারাল। বাইরে থেকে আসলে নার্ভ, আর্টারি, ভেন, এটা দিয়ে মনে রাখবেন। 38 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য সেফ সাইট ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন গ্লুটেয়াল রিজন? অবশ্যই আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য থাই, দ্যাট ইজ দ্য গ্লুটেয়াস ম্যাক্সিমাস মাসলের ওই জায়গাতে আপনি ইনজেকশন করবেন সেফলি। ইন্ট্রামাসকুলার ইনজেকশন করায় যদি আপনি মিডিয়ালি করেন, নিচের দিকে করেন, তাহলে there is chance of sciatic nerve injury. Intramuscular injection in the gluteal region is given in outer and upper quadrant to avoid injury to large vessels and nerve which passes through the lower part of this region. 39 number questions, foot drop is associated with which nerve? Foot drop এর সাথে কোন নার্ভ রিলেটেড? অবশ্যই কমন পেরিনাল নার্ভ। রিস্ট ড্রপ এর সাথে কোন নার্ভ রিলেটেড? রেডিয়াল নার্ভ। রিস্ট ড্রপ এর সাথে রেডিয়াল নার্ভ, ফুট ড্রপ এর সাথে কমন পেরিনাল নার্ভ। এবং যদি বলা হয় যে অ্যান্টেরিয়র পেরিনাল নার্ভ অথবা ডিপ পেরিনাল নার্ভ যদি বলা হয়, তাহলে সেটা কারেক্ট আনসার। কারণ এই এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসলকে সাপ্লাই দেয় কোনটা? আমরা জানি যে সাইটিক নার্ভের দুটো পোরশন রয়েছে, একটা টিবিয়াল পোরশন রয়েছে, একটা কমন পেরিনাল। পোস্টের টিবিয়াল যেটা চলে গেল পেছনের দিকে, বাট অ্যান্টেরিয়র টিবিয়াল বলে কোনো শব্দ নাই, আছে যেটা কমন পেরিনাল। কমন পেরিনাল এর দুটো পোরশন তৈরি হয়, নেক অফ দা ফিবুলা দিয়ে সে ক্রস করে আসে, সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনাল নার্ভ। সুপারফিশিয়াল পেরিনাল নার্ভ এটা মূলত কিডনির সাপ্লাই দেয়, বাট ডিপ পেরিনাল নার্ভ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসল, দ্যাট ইজ লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসল গুলো সাপ্লাই দেয়, যেগুলো আমাদের এক্সটেনসর গ্রুপ অফ মাসল বলা হয়, এবং আমাদের অ্যাঙ্কেল জয়েন্টকে এটা এক্সটেনশন করতে হেল্প করে। সো যদি কমন পেরিনাল নার্ভ ইনজুরি হয়, ডিপ পেরিনাল নার্ভ ইনজুরি হয়, তাহলে যেটা হবে ফুট ড্রপ হবে। লাইকলি হাতের ক্ষেত্রে, আপার লিম্বের ক্ষেত্রে যদি রিস্ট ড্রপ হবে কখন? যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয়। 40 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য পেরিফেরাল হার্ট? হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করে হোল বডিতে সার্কুলেট করা। তো এইরকম কাজ যদি পেরিফেরির কোনো অর্গান করে থাকে, তাহলে সেটা হার্টের মধ্যে একটা কাজ করে। সেটা যেটা করে আমাদের মাসল, কাপ মাসল যেটাকে আমরা বলি, গ্যাস্ট্রোকনিমাস এন্ড সোলিয়াস দুটোকে একসাথে বলে কাপ মাসল। বেসিক্যালি সোলিয়াস মাসল, এটার বাল্ক অনেক বেশি। এই সোলিয়াস মাসল এখানে যে আমাদের যে ডিপ ভেন গুলো রয়েছে, লোয়ার লিম্ব থেকে ব্লাড গুলোকে হার্টে পাঠাইতে হলে অ্যান্টি গ্র্যাভিটি পাঠাইতে হয়, নিচের দিক থেকে উপরে, মানে নিচতলা থেকে পাঁচতলায় পানি পাঠাইতে যেরকম মোটর লাগে, ঠিক ওই রকমই লোয়ার লিম্ব থেকে ব্লাড গুলো হার্ট লেভেলে পাঠাইতে হলে এরকম পাম্প করে পাঠাইতে হবে। এই পাম্পিং অ্যাকশন যেটা করে, যে মোটরের মতো যে কাজটা করে, সেটা হচ্ছে কাপ মাসল। এজন্য যারা যত বেশি দৌড়াদৌড়ি করে, রান করে, তাদের কাপ মাসল তত বেশি অ্যাক্টিভ থাকে, তাদের
যে নিচের দিকে অ্যাক্টিভিটিসটা বেশি থেকে ডিপভেন থ্রম্বোসিসের চান্স তাদের খুবই কম, কারণ তাদের মোটর অলওয়েজ ফাংশনিং, ব্লাড সবসময় পাম্প আউট হয়ে উপরে চলে আসতেছে। আর যারা সেডেন্টারি ওয়ার্কার, পা ঝুলাই আমাদের মতো বসে থাকে বেশিক্ষণ ধরে, অপারেশন করে ঘন্টার পর ঘন্টা শুধু পা ঝুলায়, অথবা ট্রাফিক ম্যান যারা চাকরি করে, পাম্পিং অ্যাকশন নাই। এই জন্য যারা কাজ করে খায়, দৌড়াদৌড়ি করে বেড়ায়, তাদের এটা একটা ভালো দিক, তাদের পেরিফেরাল হার্ট ইজ মাস মোর অ্যাক্টিভ দেন আস। সো অবশ্যই পেরিফেরাল হার্ট অফ হিউম্যান বডি ইজ দ্য কাপ মাসল, স্পেশালি দ্য সোলিয়াস মাসল। যদি পরীক্ষায় এরকম অপশন থাকে গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস, সাথে আরো দুইটা মাসল দিয়ে দিল, তখন সিঙ্গেল অ্যান্সার যেটা করবেন সেটা সোলিয়াস করবেন। এটা একটু কারেকশন হবে, এটা হ্যামস্ট্রিং না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে কাপ মাসল, এখানে মিসিং হয়ে গেছে, কাপ মাসল হবে। Cup muscle, especially soleus, pumps out the blood from lower limb towards the heart. This is called the peripheral heart. Bleeding from scalp injury can be controlled by. Bleeding from scalp injury can be controlled by. তাহলে স্কাল্প ইনজুরি ব্লিডিং কন্ট্রোল করার জন্য যেটা বলা হয়, স্কাল্পে যে ব্লাড ভেসেল গুলো রয়েছে, স্কাল্পের ব্লাড ভেসেল গুলো যেটা প্রবলেম, আমরা জানি যে ব্লিডিং কন্ট্রোলের জন্য ভেসোস্পাজম হইতে হয়। তবে যেহেতু স্কাল্পের যে আমাদের যে 5টা লেয়ার রয়েছে, আমরা জানি স্কাল্পের 5টা লেয়ার থাকে, এই কানেকটিভ টিস্যু লেয়ার গুলো এমন ভাবে ফাইব্রাস সেপ্টাম তৈরি করে রাখে যে ব্লাড ভেসেল গুলো কন্ট্রাক্ট করতে পারে না। ব্যাপারটা এরকম যে ফাইব্রাস সেপ্টাম গুলো এইভাবে মনে করেন আছে, এখন এই সেপ্টামের ভিতরে ভিতরে রয়েছে, এখানে আছে ব্লাড ভেসেল। এখন যেটা হয়, এই ব্লাড ভেসেল গুলোকে মনে করেন এই যে সেপ্টাম দিয়ে অ্যাটাচ অ্যাঙ্করিং করা আছে। এখন এই ব্লাড ভেসেল যখন ব্লিডিং শুরু হবে, আপনি যখন স্কাল্প কাটলেন, কাটার পর ব্লিডিং শুরু হবে, ব্লিডিং হওয়ার ক্ষেত্রে প্রথম ব্লিডিং কন্ট্রোলের মেকানিজম আছে ভেসোকনস্ট্রিকশন। তাহলে এই ভেসেলটা কি করবে, কনস্ট্রিক্ট হতে যাবে, ছোট হতে যাবে, কিন্তু এই ভেসোকনস্ট্রিকশন প্রিভেন্টেড হবে বাই দিস ফাইব্রাস সেপ্টাম। এই সেপ্টাম গুলো ভেসোকনস্ট্রিকশন হতে দেবে না, যার কারণে স্কাল্পের ব্লিডিং কন্ট্রোল করা ভেরি মাচ ডিফিকাল্ট বাই লাইগেটিং। লাইগেট করা যায় না, ভেসেলে তো খুঁজে পাচ্ছেন না, আবার কোনো অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ দিয়ে আপনার ব্লিডিং কন্ট্রোল করতে পারবেন না। সেক্ষেত্রে যেটা বেস্ট হয় সেটা হচ্ছে কম্প্রেশন দেওয়া, চাপ দিয়ে ধরে রাখে, স্কাল্পের উপরে চাপ দিবেন, ব্লিডিং বন্ধ হয়ে যাবে। কারণ যেখানে ভেসেল স্পাজম হচ্ছে না, আপনি চাপ দিয়ে ভেসেলকে স্পাজম করে দিচ্ছেন। এটা হচ্ছে প্রিন্সিপাল ওয়ে ফর স্কাল্প ব্লিডিং কন্ট্রোল, ডাইরেক্ট কম্প্রেশন। 40 wound of scalp bleeds profusely because the vessels are prevented from retracting by fibrous connective tissue septa fascia. Direct compression is the best method to control bleeding. 42 নম্বর কোশ্চেন, which of the following structures passes through the jugular foramen of the base of the skull? এটা অবশ্যই মুখস্থ রাখবেন। জুগুলার ফোরামেন শুধু এটা না, আপনি বাকিগুলো মুখস্থ করবেন। বেজ অফ দ্য স্কাল্প যে ফুটোলজি একটু মনে রাখতে পারলে ভালো, স্পেশালি দ্য ফোরামেন ম্যাগনাম, এটা মনে রাখতে হবে। 43 নম্বর কোশ্চেন, যেটা অক্সিটোসিন হরমোন ইজ সিক্রেটেড ফ্রম। অক্সিটোসিন হরমোন সিক্রেটেড হবে কোথায় থেকে? অক্সিটোসিন হরমোন ইট ইজ সিক্রেটেড বাই পিটুইটারি গ্ল্যান্ড। অবশ্যই পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, এবং এটা অক্সিটোসিন এবং ভেসোঅ্যাক্টিভ, দ্যাট ইজ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই দুটো একসাথে সিক্রেটেড হবে ফ্রম দ্য নিউরো হাইপোফাইসিস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। নিউরো হাইপোফাইসিস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন, এটা ইজ দ্য পোস্টেরিয়র পার্ট। 44 নম্বর কোশ্চেন, যেটা ছিল হুইচ ওয়ান ডাজ নট অ্যারাইজ ফ্রম দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে টোটাল 8টা ব্রাঞ্চ বের হয়, এই 8টা ব্রাঞ্চ গুলো অবশ্যই মুখস্থ রাখবেন। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এটা কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে আসে না, এটা সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে inferior thyroid artery, it is a branch of thyrocervical trunk. Thyrocervical trunk থেকে এটা আসে, which is the branch of first part of subclavian artery. 45 নম্বর কোশ্চেন, দেখেন মাম্পস, এটা কোন ভাইরাস? এই ভাইরাসটা মূলত কোন অর্গানকে এফেক্ট করে? সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। মাম্পস এফেক্টস দ্য প্যারোটিড গ্ল্যান্ড এবং সেটা অ্যাকিউট প্যারোটাইটিস ডেভেলপ করে। ছোটবেলায় দেখবেন আমরা গালে পট্টি দিয়ে রাখতাম, ঠান্ডা লাগলে এখানে পট্টি মেরে রাখতাম, এটা অ্যাকচুয়ালি মাম্পসের জন্য প্যারোটাইটিস ডেভেলপ করতো, প্যারোটিটাইটিস, এবং তার কারণে আমরা পট্টি দিয়ে রাখতাম, সেটার মধ্যে চুন থাকতো, আর কি কি সব থাকতো। এখনো দেখা যায় ঢাকা শহরে রিকশাওয়ালা বা এই লেভেলে মানুষদের কাছে দেখবেন গালে একটা পট্টি মারা থাকে, যেটা অ্যাকুট ইনফ্লামেশন কিছুটা হেল্প করে, প্রিভেনশন করে। 46 নম্বর কোশ্চেন, মিডিলার ক্যাভিটি কন্টেন্ট, যার মধ্যে এই কন্টেন্ট গুলো রয়েছে এক্সেপ্ট টেনসর প্যালাটানি, এইটা থাকবে না, বাকি সবগুলো কন্টেন্ট এখানে থাকে। Content of the medullary cavity, these are the content of the medullary cavity. Which one is the commonest cause of subarachnoid hemorrhage? Subarachnoid hemorrhage এর মোস্ট কমন কজ হচ্ছে এখানে যদি অ্যানিউরিজম থাকে সেটা রাপচার হয়ে যাওয়া। আরেকটা কজ, যেটা যাদের হাইপারটেনসিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে অ্যানিউরিজম রাপচার আরো বেশি হয়ে থাকে। সো ভেরি মাচ সিভিয়ার হাইপারটেনশন একটা কজ, এবং মোস্ট কমন কজ যেটা, সেটা হচ্ছে রাপচার অফ দ্য অ্যানিউরিজম, দ্য সার্কেল অফ উইলিস। 48 নম্বর কোশ্চেন, আমরা একদম আমাদের সেশনের শেষ প্রান্তে চলে এসেছি, এবং
কিছুক্ষণের মধ্যে আমাদের সেশন শেষ হয়ে যাবে আর মাত্র দুটি কোশ্চেন আমাদের হাতে আছে। পার্কিনসনিজম occurs due to lesion of the basal ganglia। basal ganglia তে লেশন হলে স্পেশালি কর্পাস স্ট্রাইটাম এখানে যদি কোনো লেশন হয়ে থাকে সেক্ষেত্রে পার্কিনসনিজম ডেভেলপ করে। তো লেশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া দ্যাট ইজ এ কর্পাস স্ট্রাইটাম যদি এখানে লেশন হয় তাহলে পার্কিনসনিজম ডেভেলপ করে এবং সেখানে লেড 5 রিজিডিটি ডেভেলপ করে এবং ইনভলান্টারি ট্রেমর ডেভেলপ করে। 49 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, ডেথ ফলোইং হ্যাঙ্গিং ইজ ডিউ টু ড্যামেজ অফ হুইচ স্ট্রাকচার। আমরা জানি যে যখন হ্যাঙ্গিং করা হয়, গলায় ফাঁস দিয়ে ঝুলে দেওয়া হয়, সেটা হোমিসাইডাল হ্যাঙ্গিং বা সুইসাইডাল হ্যাঙ্গিং যেটাই হোক না কেন, অথবা আসামির কাস্টে দাঁড়িয়ে হ্যাঙ্গিং হতে পারে। হ্যাঙ্গিং এর সময় ফার্স্ট যে আমাদের ভার্টিব্রা আটলাস এর নিচে যেটা থাকে অ্যাক্সিস থাকে, এটা ওডন্টয়েড প্রসেস। এই অ্যাটলাসের পিছনে যে লিগামেন্ট গুলো এখানে ডিস্ট্রাকশন হয়ে যাবে, ভেঙে ছিঁড়ে যাবে, যার ফলে অ্যাক্সিস অফ ওডন্টয়েড প্রসেস এইটা সরাসরি ঢুকে পড়বে পেছনের ব্রেনের স্ট্রাকচারের মধ্যে, দ্যাট ইজ আ মিডল অফ লঙ্গাটা, যেখানে থাকে আমাদের রেসপিরেটরি সেন্টার। সো এই কার্ডিও রেসপিরেটরি সেন্টার তখন ড্যামেজ হয়ে যাবে এন্ড হি অর শি উইল ডাই ইমিডিয়েটলি। সো ডেথ হ্যাঙ্গিং এর মাধ্যমে যে ডেথ এনশিওর করা হয় সেটা মূলত রেসপিরেটরি কার্ডিও রেসপিরেটরি সিস্টেমকে ব্লক করে দেওয়া হয় বাই ট্রমা টু মিডল অফ লঙ্গাটা। হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ কনসার্ন ফর মেইনটেনেন্স অফ ব্যালেন্স। এই যে এত ব্যালেন্স মেইনটেইন করি, দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি আমি দাঁড়িয়ে আছি, ডান দিকে পড়ে যাচ্ছে না, বাম দিকে পড়ে যাচ্ছে না, দুই পায়ে দাঁড়িয়ে আছে, আমার 3 পা লাগতেছে না। দেখবেন সাইকেল কিন্তু দুই চাকার সাইকেল দাঁড়িয়ে থাকতে পারে না, এই জন্য 3 চাকার সাইকেল লাগে। তাহলে আমরা মানুষ দুই পায়ের সামনে পিছনে পড়ে যায় না, দুই পায়ে দাঁড়িয়ে থাকে। কেন পারি? বিকজ উই হ্যাভ এ ব্যালেন্সিং সিস্টেম, দ্যাট ইজ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এটা অর্গান অফ কোটি রয়েছে যেটা আমাদের ভারসাম্য রক্ষা করে। আমাদের সেমি সার্কুলার ক্যানাল রয়েছে যেটা আমাদের ভারসাম্যের জন্য খুব ইম্পর্টেন্ট। যে এই যে আমাদের যে ইন্টারনাল ইয়ার যেটা আমাদের ব্যালেন্স করে, সেই সিস্টেম অ্যাক্টিভ আছে বলে আমরা আমাদের ব্যালেন্স ঠিক রাখি। যাদের এইটা অ্যাক্টিভ নাই তারা দেখবেন পজিশনে দাঁড়াইতে পারে না, তাদের ভার্টাইগো হয়, মানে সারা দুনিয়া ঘুরতেছে অথবা সে নিজেই ঘুরতেছে, এরকম সিচুয়েশন রাইজ করে। সো দ্য 8 cranial nerve that is the auditory nerve অথবা vestibulocochlear nerve is concerned for maintenance of our balance. সো আমরা আমাদের সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে রিলেটেড, অবশ্যই আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে কমেন্টস করবেন, আমরা সেখানে অ্যাক্টিভ থাকি, প্রম্পট রেসপন্সের চেষ্টা করি। আর অ্যানাটমি বিষয়ে খুব ডিটেইলিং করে পড়বেন না, ইনডেপথ পড়ার দরকার নেই, সুপারফিশিয়াল পড়বেন। সবশেষে আপনি এই বিশেষ পরীক্ষাতে সফলকাম হয়ে আসুন এবং ক্যাডার সার্ভিসে জয়েন করুন। আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাই এবং আপনার সাফল্য কামনা করি। আজকে সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।